তুই আমার সামনে থেকে যা। খবরদার খবরদার, তুই আমার সামনে আসবি না। যা বলছি এখান থেকে। আমি কি করলাম? তুই কি করলি মানে? কাল রাতে তুই আমাকে বিষ খাইয়েছিলি, সেই কথা ভুলে গেছিস? হ্যাঁ, সময় মতো তো আমাকে হাসপাতালে না নিলে এতক্ষণ আমার ইন্নালিল্লাহ হয়ে যেত। কি বলতেছো এগুলো তুমি? আমি তোমার ছেলে। কোন ছেলে কি তার মাকে বিষ খাওয়াতে পারে? আমি তো বিষ খাওয়াতে চেয়েছিলাম ফাতেমাকে। এ কি, আপনি এখানে? হ্যাঁ, আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি। কিন্তু আপনার সাথে আমার কোনো কথা নেই। কিন্তু আমার যে তোমাকে কিছু কথা বলার আছে। আমি তোমাকে বিয়ে করেছি, তুমি আমাকে না দিচ্ছ স্বামীর অধিকার, আমাকে না দিচ্ছ তুমি এই কোম্পানি চালানোর কোনো অধিকার, আমাকে না দিচ্ছ তুমি কোনো ব্যাংক অ্যাক্সেস। আমার সাথে এমনটা কেন করছো? কারণ আপনি এইটারই যোগ্য। সামনে আপনার কপালে আরো দুঃখ আছে, নিজেকে প্রস্তুত রাখেন। আমার সাথে গেম খেলতে আসছিলেন? এই গেম খেলার পরিণতিতে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা শুধু আসলে আপনি টের পাবেন। গেম কি শুধু তুমি একাই খেলবা? একটা মানুষ যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাই চিনতে পারে না, তখন তার ভেতরে কেমন এক শূন্যতা তৈরি হয় ভাবতে পারেন? আজকের পর্বটা দেখে বারবার এই কথাটাই মনে হচ্ছিল। একজন মানুষ যার হাতে ছিল কোটি কোটি টাকার সাম্রাজ্য, আজ সে নিজের নামটাও জানে না। বন্ধুরা, চলুন আজকে আমরা এই পর্বটাকে একটু অন্যভাবে দেখি, একটু গভীরে গিয়ে বুঝি জীবনের কোন সত্যিটা এই গল্প আমাদের বলতে চাইছে। প্রথমেই বলি, এই গল্পটা আসলে ভাগ্যের নিষ্ঠুরতার একটা জ্বলন্ত উদাহরণ। মানুষ যত টাকাই কামাক, যত ক্ষমতাই অর্জন করুক, একটা মুহূর্তেই সবকিছু ধুলোয় মিশে যেতে পারে। আজকের পর্বে যখন সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরে আসছিল, তখন এই সত্যিটাই যেন আরও স্পষ্ট হয়ে উঠল। একজন প্রভাবশালী মানুষ, যার একটা কথায় হাজারো মানুষের জীবন বদলে যেত, আজ সে একটা রাতের ষড়যন্ত্রের শিকার হয়ে সবকিছু হারিয়ে বসে আছে। এই বৈপরীত্যটাই গল্পের সবচেয়ে বড় আবেগের জায়গা। এবার আসি প্রতীকী দিক নিয়ে কথায়। লক্ষ্য করেছেন এই গল্পে বারবার অন্ধকার রাতের প্রসঙ্গ আসে? রাতের অন্ধকার এখানে শুধু সময়ের বর্ণনা না, এটা আসলে অজ্ঞতা আর বিভ্রান্তির প্রতীক। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজের অতীত সম্পর্কে অন্ধকারে আছে, ততক্ষণ পর্যন্ত সে যেন সেই রাতের মধ্যেই আটকে আছে। আর যখন তার স্মৃতি একটু একটু করে ফিরতে শুরু করবে, তখন সেটা হবে যেন ভোরের আলো ফোটার মতো। এই আলো অন্ধকারের রূপক ব্যবহার করে পরিচালক গল্পের আবেগীয় গভীরতা অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। চলুন এবার কথা বলি হাফিজের ভূমিকা নিয়ে, তবে একটু ভিন্ন কোণ থেকে। এই মানুষটা যেভাবে সত্যি প্রকাশ করছে, তা আসলে একটা নৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে তার দায়িত্ব তার প্রভুকে সত্যি জানানো, অন্যদিকে সে জানে এই সত্যি তার প্রভুর মনে কতটা যন্ত্রণা তৈরি করবে। এই দ্বিধা, এই নৈতিক টানাপোড়েন, এটাই একজন বিশ্বস্ত মানুষের আসল পরীক্ষা। সত্যি বলা সবসময় সহজ না, বিশেষ করে যখন সেই সত্যি কাউকে গভীর কষ্ট দেবে জেনেও তা বলতে হয়। হাফিজের এই সাহস আসলে ভালোবাসারই একটা রূপ। এবার একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি ঋতুর পরিবারের সামাজিক অবস্থানের প্রসঙ্গটা। এই পরিবার সামাজিকভাবে প্রতিষ্ঠিত,
তাদের একটা মর্যাদা আছে, একটা সম্মান আছে। এমন একটা পরিবারে একজন সাধারণ কাজের মানুষের সাথে মেয়ের সম্পর্ক মেনে নেওয়াটা মোটেও সহজ কাজ না। কিন্তু ঋতু যেভাবে এই সামাজিক বাধা উপেক্ষা করে নিজের ভালোবাসার পক্ষে দাঁড়িয়েছে তা প্রমাণ করে যে ভালোবাসা যখন সত্যিকারের হয় তখন সামাজিক মর্যাদার হিসেব তার কাছে গৌণ হয়ে যায়। এই বার্তাটা আজকের প্রজন্মের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে অনেক সময় সম্পর্কের চেয়ে সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন আসি ফাতিমার চরিত্রের একটা নতুন দিক নিয়ে। তার অনুশোচনা শুধু ব্যক্তিগত কষ্টের বহিঃপ্রকাশ না, বরং এটা একটা সামাজিক বার্তাও বহন করে। আমাদের সমাজে অনেক সময় অহংকার আর জেদকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়, কিন্তু ফাতিমার গল্প দেখিয়ে দেয় যে প্রকৃত শক্তি আসলে নমনীয়তায়, নিজের ভুল স্বীকার করার সাহসে। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে আসলে দুর্বল না, বরং সে সবচেয়ে বেশি সাহসী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, তা হলো এই গল্পে ক্ষমতার আসল রূপ। ঋতুর ভাই যখন বুঝতে পারে যে এই সাধারণ কাজের মানুষটার পিছনে বিশাল শক্তি লুকিয়ে আছে, তখন তার আচরণে যে পরিবর্তন আসে তা আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায়। প্রকৃত ক্ষমতা কখনো চিৎকার করে নিজের পরিচয় জানান দেয় না, বরং তার নীরবে ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করে। যারা প্রকৃত ক্ষমতাধর তাদের নিজেদের ক্ষমতা প্রমাণ করার প্রয়োজন হয় না, বরং তার উপস্থিতি যথেষ্ট। এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। আমার মনে হয় আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো একটা গুরুত্বপূর্ণ রূপান্তর। শুধু সেই মানুষটার পরিচয়ের রূপান্তর না, বরং তার চারপাশের সবার দৃষ্টিভঙ্গিরও রূপান্তর। যারা তাকে এতদিন তুচ্ছ মনে করেছে তাদের সেই ধারণা ভেঙে যাবে। যারা তার পাশে থেকেছে বিনা স্বার্থে তাদের সেই ভালোবাসা প্রমাণিত হবে। এই রূপান্তরের প্রক্রিয়াটাই গল্পের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। আরও একটা প্রশ্ন মনে জাগে, তা হলো এই পুরো ঘটনার পেছনে দাউদ খানের আসল উদ্দেশ্য কী? শুধু কি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, নাকি এর পেছনে আরও গভীর কোনো ব্যক্তিগত আক্রোশ লুকিয়ে আছে? সাধারণত এই ধরনের গল্পে ভিলেনের উদ্দেশ্যের পেছনে একটা অতীতের গল্প থাকে, যা ধীরে ধীরে প্রকাশ পায়। যদি আগামী পর্বে আমরা এই ভিলেনের অতীত সম্পর্কে জানতে পারি, তাহলে গল্পটা আরও একটা নতুন মাত্রা পাবে। শেষ করার আগে বলতে চাই, এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে যা কিছু হারিয়ে যায় তার মধ্যেও নতুন কিছু খুঁজে পাওয়া যায়। সেই মানুষটা তার সাম্রাজ্য হারিয়েছে, কিন্তু সে খুঁজে পেয়েছে সত্যিকারের ভালোবাসা। এই প্রাপ্তি আর হারানোর মাঝের ভারসাম্যই জীবনের আসল সৌন্দর্য। চলুন এবার একটু কথা বলি সময়ের ধারণা নিয়ে, যা এই গল্পে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2 বছর সময়টা খুব বেশি না, কিন্তু এই সময়ের মধ্যে একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। যে মানুষটা একসময় সিদ্ধান্ত নিত 1000 কোটি টাকার ব্যবসায়িক চুক্তির, সে আজ সিদ্ধান্ত নেয় কোন কাজটা আগে করবে, কিভাবে একটা সাধারণ দিন কাটাবে। এই বৈপরীত্য শুধু নাটকীয় উপাদান না, এটা আসলে জীবনের একটা গভীর সত্যকেও তুলে ধরে। আমরা যতই বড় কিছু অর্জন করি না কেন, জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তের মধ্যে। আর একটা বিষয় নিয়ে ভাবা দরকার, তা হলো এই গল্পে দেখানো মানুষের অভিযোজন ক্ষমতা। একজন কোটিপতি ব্যবসায়ী যখন হঠাৎ করে সাধারণ কাজের মানুষের জীবনযাপনে বাধ্য হয়, তখন তার মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যিই অবাক করার মতো। এটা আমাদের শেখায় যে মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা রাখে, আর এই ক্ষমতাই মানুষকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সেই মানুষটার গল্প শুধু একটা। এবার আসি শাশুড়ির চরিত্রের একটা নতুন বিশ্লেষণে। এই মহিলা শুধু একজন সহানুভূতিশীল মা না, বরং তিনি যেন পুরো পরিবারের নৈতিক ভিত্তি। তার প্রজ্ঞা, তার ধৈর্য, তার ক্ষমাশীলতা, এই গুণগুলোই পরিবারটাকে ভেঙে পড়া থেকে রক্ষা করছে। যখন চারপাশে সবাই ভয়, রাগ আর অনুশোচনায় আচ্ছন্ন, তখন এই একজন মানুষই স্থির থেকে সবাইকে পথ দেখাচ্ছেন। এই ধরনের চরিত্র বাস্তব জীবনেও কতটা প্রয়োজনীয় তা আমরা সবাই অনুভব করতে পারি, কারণ প্রতিটা পরিবারেই এমন একজন মানুষের প্রয়োজন হয় যিনি সংকটের সময়ে স্থিরতা বজায় রাখতে পারেন। চলুন এবার একটু ভাবি এই গল্পের নৈতিক বার্তা নিয়ে। এই নাটক আমাদের বলছে যে টাকা আর ক্ষমতা মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি আসে সম্পর্কের গভীরতা থেকে, ভালোবাসার সততা থেকে। সেই মানুষটা যখন কোটিপতি ছিল তখন তার চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু প্রকৃত ভালোবাসা হয়তো ছিল না,
আর এখন যখন সে সব কিছু হারিয়ে সাধারণ একজন মানুষ, তখন সে খুঁজে পেয়েছে এমন একজনকে যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসে। আরেকটা প্রশ্ন মনে আসে, তা হলো স্মৃতি ফিরে পাওয়ার পর সেই মানুষটার ঋতুর প্রতি আচরণ কেমন হবে? সে কি তার নতুন পরিচয়ের ভারে ঋতুর সাথে কাটানো সেই সরল নিষ্কলুষ সম্পর্কের কথা ভুলে যাবে, নাকি সে বুঝতে পারবে যে এই সম্পর্কটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি? এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে গল্পের চূড়ান্ত পরিণতি কতটা আবেগময় হবে। শেষ করার আগে বলতে চাই, এই ধরনের গল্প আমাদের এই বার্তা দেয় যে জীবনে যা হারিয়ে যায় তার জন্য শোক করার পাশাপাশি নতুন যা কিছু পাওয়া যায় তার মূল্য দেওয়াটাও সমান জরুরি। সেই মানুষটার জীবনের এই জটিল যাত্রা আমাদের শেখায় যে পরিচয় হারিয়ে যাওয়া মানেই সবকিছু হারিয়ে যাওয়া না, বরং এটা কখনো কখনো নিজের আসল সত্তাকে নতুন করে চেনার একটা সুযোগও হতে পারে। একটু ভাবি সমাজের দ্বৈত মানদণ্ড নিয়েও। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা একজন সাধারণ কাজের মানুষ হিসেবে পরিচিত ছিল, ততক্ষণ পর্যন্ত সমাজ তাকে তুচ্ছ চোখে দেখেছে। কিন্তু যখনই তার পেছনের ক্ষমতার আভাস পাওয়া গেল, তখনই সবার আচরণ বদলে গেল। এই দ্বৈত মানদণ্ডই আসলে আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতা। আমরা মানুষকে তার প্রকৃত গুণ দিয়ে না, বরং তার বাহ্যিক পরিচয় দিয়ে বিচার করি। এই গল্প আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়, যেখানে আমরা নিজেদের এই প্রবণতাটাও চিনতে পারি। আরেকটা বিষয় নিয়ে ভাবা দরকার, তা হলো এই গল্পে দেখানো নীরব যন্ত্রণার শক্তি। সেই সাধারণ মানুষটা যখন নিজের অতীতের ভয়াবহ সত্যি শুনছিল, তখন তার প্রতিক্রিয়া ছিল অনেকটা নীরব বিস্ময় আর অন্তর্গত কষ্টের মিশ্রণ। এই ধরনের নীরব যন্ত্রণা অনেক সময় উচ্চস্বরে কান্নার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ এটা দর্শকদের কল্পনায় সেই কষ্টের গভীরতা নিজের মতো করে অনুভব করার সুযোগ দেয়। শেষে বলতে চাই, এই গল্পের প্রতিটা চরিত্রই যেন আমাদের জীবনের কোনো না কোনো অধ্যায়ের প্রতিচ্ছবি। কেউ হারিয়েছে নিজের পরিচয়, কেউ হারিয়েছে ভালোবাসার মানুষকে, কেউ বহন করছে অতীতের অপরাধবোধ। আর এই সব কিছুর মাঝেও একটা জিনিস অটুট আছে, তা হলো মানবিকতা আর ভালোবাসার প্রতি বিশ্বাস। এই বিশ্বাসই আমাদের বারবার এই গল্পের কাছে ফিরিয়ে আনে। আরেকটা কথা না বললেই না, তা হলো এই গল্পে দেখানো প্রজন্মের ব্যবধান। শাশুড়ির চিন্তাভাবনা আর ঋতুর ভাইয়ের চিন্তাভাবনার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। শাশুড়ি যেখানে ক্ষমা আর ধৈর্যের কথা বলেন, সেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী ঋতুর ভাই ভয় আর হিসেবি সিদ্ধান্তের মধ্যে আটকে থাকে। এই প্রজন্মগত দৃষ্টিভঙ্গির পার্থক্য গল্পে একটা বাস্তবসম্মত মাত্রা যোগ করেছে, কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই দেখি বয়স্ক আর তরুণ প্রজন্মের মধ্যে সংকট মোকাবিলার পদ্ধতিতে ভিন্নতা থাকে। সবশেষে বলতে চাই, এই নাটকটা যেভাবে একটা সাধারণ প্রতিশোধ আর প্রেমের গল্পকে মানবিক মূল্যবোধের একটা গভীর অন্বেষণে রূপান্তরিত করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপ, প্রতিটা নীরবতাও যেন একটা গল্প বলছে। আর এই বহুস্তরীয় বর্ণনাই দর্শকদের বারবার এই নাটকের কাছে টেনে আনে। আরও একটা কথা যোগ করি, তা হলো এই গল্পে দেখানো বিশ্বাস পুনর্গঠনের প্রক্রিয়া। ফাতেমা যখন শাশুড়ির সামনে নিজের ভুল স্বীকার করছিল, তখন সেটা শুধু একটা ক্ষমা চাওয়ার দৃশ্য না, বরং এটা একটা ভাঙা সম্পর্ক নতুন করে গড়ে তোলার শুরু। এই ধরনের পুনর্গঠন সহজ না, সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু এই প্রক্রিয়াটাই দেখায় যে যে কোনো সম্পর্ক যতই ভেঙে পড়ুক না কেন, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আবার সুস্থ হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যদি সেই মানুষটাকে বেছে নিতে হয় তার পুরনো কোটিপতি জীবন আর ঋতুর সাথে তার বর্তমান সাধারণ জীবনের মধ্যে, তাহলে সে কোনটা বেছে নেবে? আপনাদের মতামত কমেন্টে জানান। একটা মানুষ যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটাই চিনতে পারে না, তখন তার ভেতরে কেমন এক শূন্যতা তৈরি হয় ভাবতে পারেন? আজকের পর্বটা দেখে বারবার এই কথাটাই মনে হচ্ছিল। একজন মানুষ যার হাতে ছিল কোটি কোটি টাকার সাম্রাজ্য, আজ সে নিজের নামটাও জানে না। বন্ধুরা, চলুন আজকে আমরা এই পর্বটাকে একটু অন্যভাবে দেখি, একটু গভীরে গিয়ে বুঝি জীবনের কোন সত্যিটা এই গল্প আমাদের বলতে চাইছে। প্রথমেই বলি, এই গল্পটা আসলে ভাগ্যের নিষ্ঠুরতার একটা জ্বলন্ত উদাহরণ। মানুষ যত টাকাই কামাক, যত ক্ষমতাই অর্জন করুক, একটা মুহূর্তেই সব কিছু ধুলোয় মিশে যেতে পারে। আজকের পর্বে যখন সেই ভয়াবহ দুর্ঘটনার স্মৃতি ফিরে আসছিল, তখন এই সত্যিটাই যেন আরও স্পষ্ট হয়ে উঠল।
একজন প্রভাবশালী মানুষ, যার একটা কথায় হাজারো মানুষের জীবন বদলে যেত, আজ সে একটা রাতের ষড়যন্ত্রের শিকার হয়ে সবকিছু হারিয়ে বসে আছে। এই বৈপরীত্যটাই গল্পের সবচেয়ে বড় আবেগের জায়গা। এবার আসি প্রতীকী দিক নিয়ে কথায়। লক্ষ্য করেছেন এই গল্পে বারবার অন্ধকার রাতের প্রসঙ্গ আসে। রাতের অন্ধকার এখানে শুধু সময়ের বর্ণনা না, এটা আসলে অজ্ঞতা আর বিভ্রান্তির প্রতীক। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা নিজের অতীত সম্পর্কে অন্ধকারে আছে, ততক্ষণ পর্যন্ত সে যেন সেই রাতের মধ্যেই আটকে আছে। আর যখন তার স্মৃতি একটু একটু করে ফিরতে শুরু করবে, তখন সেটা হবে যেন ভোরের আলো ফোটার মতো। এই আলো অন্ধকারের রূপক ব্যবহার করে পরিচালক গল্পের আবেগীয় গভীরতা অনেকখানি বাড়িয়ে দিয়েছেন। চলুন এবার কথা বলি হাফিজের ভূমিকা নিয়ে, তবে একটু ভিন্ন কোণ থেকে। এই মানুষটা যেভাবে সত্যি প্রকাশ করছে তা আসলে একটা নৈতিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে তার দায়িত্ব তার প্রভুকে সত্যি জানানো, অন্যদিকে সে জানে এই সত্যি তার প্রভুর মনে কতটা যন্ত্রণা তৈরি করবে। এই দ্বিধা, এই নৈতিক টানাপোড়েন, এটাই একজন বিশ্বস্ত মানুষের আসল পরীক্ষা। সত্যি বলা সবসময় সহজ না, বিশেষ করে যখন সেই সত্যি কাউকে গভীর কষ্ট দেবে জেনেও তা বলতে হয়। হাফিজের এই সাহস আসলে ভালোবাসারই একটা রূপ। এবার একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি ঋতুর পরিবারের সামাজিক অবস্থানের প্রসঙ্গটা। এই পরিবার সামাজিকভাবে প্রতিষ্ঠিত, তাদের একটা মর্যাদা আছে, একটা সম্মান আছে। এমন একটা পরিবারে একজন সাধারণ কাজের মানুষের সাথে মেয়ের সম্পর্ক মেনে নেওয়াটা মোটেও সহজ কাজ না। কিন্তু ঋতু যেভাবে এই সামাজিক বাধা উপেক্ষা করে নিজের ভালোবাসার পক্ষে দাঁড়িয়েছে, তা প্রমাণ করে যে ভালোবাসা যখন সত্যিকারের হয়, তখন সামাজিক মর্যাদার হিসেব তার কাছে গৌণ হয়ে যায়। এই বার্তাটা আজকের প্রজন্মের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, যেখানে অনেক সময় সম্পর্কের চেয়ে সামাজিক অবস্থানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন আসি ফাতিমার চরিত্রের একটা নতুন দিক নিয়ে। তার অনুশোচনা শুধু ব্যক্তিগত কষ্টের বহিঃপ্রকাশ না, বরং এটা একটা সামাজিক বার্তাও বহন করে। আমাদের সমাজে অনেক সময় অহংকার আর জেদকে শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়, কিন্তু ফাতিমার গল্প দেখিয়ে দেয় যে প্রকৃত শক্তি আসলে নমনীয়তায়, নিজের ভুল স্বীকার করার সাহসে। যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে আসলে দুর্বল না, বরং সে সবচেয়ে বেশি সাহসী। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা দরকার, তা হলো এই গল্পে ক্ষমতার আসল রূপ। ঋতুর ভাই যখন বুঝতে পারে যে এই সাধারণ কাজের মানুষটার পিছনে বিশাল শক্তি লুকিয়ে আছে, তখন তার আচরণে যে পরিবর্তন আসে তা আমাদের একটা গুরুত্বপূর্ণ সত্য শেখায়। প্রকৃত ক্ষমতা কখনো চিৎকার করে নিজের পরিচয় জানান দেয় না, বরং তার নীরবে ধীরে ধীরে তার প্রভাব বিস্তার করে। যারা প্রকৃত ক্ষমতাধর, তাদের নিজেদের ক্ষমতা প্রমাণ করার প্রয়োজন হয় না, বরং তার উপস্থিতিই যথেষ্ট। এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই। আমার মনে হয় আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো একটা গুরুত্বপূর্ণ রূপান্তর। শুধু সেই মানুষটার পরিচয়ে রূপান্তর না, বরং তার চারপাশের সবার দৃষ্টিভঙ্গিরও রূপান্তর। যারা তাকে এতদিন তুচ্ছ মনে করেছে তাদের সেই ধারণা ভেঙে যাবে। যারা তার পাশে থেকেছে বিনা স্বার্থে, তাদের সেই ভালোবাসা প্রমাণিত হবে। এই রূপান্তরের প্রক্রিয়াটাই গল্পের সবচেয়ে বড় আকর্ষণ হতে চলেছে। আরও একটা প্রশ্ন মনে জাগে, তা হলো এই পুরো ঘটনার পেছনে দাউদ খানের আসল উদ্দেশ্য কী? শুধু কি ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতা, নাকি এর পেছনে আরও গভীর কোনো ব্যক্তিগত আক্রোশ লুকিয়ে আছে? সাধারণত এই ধরনের গল্পে ভিলেনের উদ্দেশ্যের পেছনে একটা অতীতের গল্প থাকে, যা ধীরে ধীরে প্রকাশ পায়। যদি আগামী পর্বে আমরা এই ভিলেনের অতীত সম্পর্কে জানতে পারি, তাহলে গল্পটা আরও একটা নতুন মাত্রা পাবে। শেষ করার আগে বলতে চাই, এই গল্পটা আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জীবনে যা কিছু হারিয়ে যায়, তার মধ্যেও নতুন কিছু খুঁজে পাওয়া যায়। সেই মানুষটা তার সাম্রাজ্য হারিয়েছে, কিন্তু সে খুঁজে পেয়েছে সত্যিকারের ভালোবাসা। এই প্রাপ্তি আর হারানোর মাঝের ভারসাম্যই জীবনের আসল সৌন্দর্য। চলুন এবার একটু কথা বলি সময়ের ধারণা নিয়ে, যা এই গল্পে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 2 বছর সময়টা খুব বেশি না, কিন্তু এই সময়ের মধ্যে একজন মানুষের জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে পারে। যে মানুষটা একসময় সিদ্ধান্ত নিত 1000 কোটি টাকার ব্যবসায়িক চুক্তির, সে আজ সিদ্ধান্ত নেয় কোন কাজটা আগে করবে, কিভাবে একটা সাধারণ দিন কাটাবে। এই বৈপরীত্য শুধু নাটকীয় উপাদান না, এটা আসলে জীবনের একটা গভীর সত্যকেও তুলে ধরে। আমরা যতই বড় কিছু অর্জন করি না কেন, জীবনের প্রকৃত সৌন্দর্য লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তের মধ্যে।
আর একটা বিষয় নিয়ে ভাবা দরকার, তা হলো এই গল্পে দেখানো মানুষের অভিযোজন ক্ষমতা। একজন কোটিপতি ব্যবসায়ী যখন হঠাৎ করে সাধারণ কাজের মানুষের জীবনযাপনে বাধ্য হয়, তখন তার মানিয়ে নেওয়ার ক্ষমতা সত্যিই অবাক করার মতো। এটা আমাদের শেখায় যে মানুষ পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার এক অসাধারণ ক্ষমতা রাখে, আর এই ক্ষমতাই মানুষকে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও টিকে থাকতে সাহায্য করে। এই দৃষ্টিকোণ থেকে দেখলে সেই মানুষটার গল্প শুধু একটা। এবার আসি শাশুড়ির চরিত্রের একটা নতুন বিশ্লেষণে। এই মহিলা শুধু একজন সহানুভূতিশীল মা না, বরং তিনি যেন পুরো পরিবারের নৈতিক ভিত্তি। তার প্রজ্ঞা, তার ধৈর্য, তার ক্ষমাশীলতা, এই গুণগুলোই পরিবারটাকে ভেঙে পড়া থেকে রক্ষা করছে। যখন চারপাশে সবাই ভয়, রাগ আর অনুশোচনায় আচ্ছন্ন, তখন এই একজন মানুষই স্থির থেকে সবাইকে পথ দেখাচ্ছেন। এই ধরনের চরিত্র বাস্তব জীবনেও কতটা প্রয়োজনীয় তা আমরা সবাই অনুভব করতে পারি, কারণ প্রতিটা পরিবারেই এমন একজন মানুষের প্রয়োজন হয় যিনি সংকটের সময়ে স্থিরতা বজায় রাখতে পারেন। চলুন এবার একটু ভাবি এই গল্পের নৈতিক বার্তা নিয়ে। এই নাটক আমাদের বলছে যে টাকা আর ক্ষমতা মানুষকে সাময়িক সুখ দিতে পারে, কিন্তু প্রকৃত শান্তি আসে সম্পর্কের গভীরতা থেকে, ভালোবাসার সততা থেকে। সেই মানুষটা যখন কোটিপতি ছিল তখন তার চারপাশে অনেক মানুষ ছিল, কিন্তু প্রকৃত ভালোবাসা হয়তো ছিল না। আর এখন যখন সে সব কিছু হারিয়ে সাধারণ একজন মানুষ, তখন সে খুঁজে পেয়েছে এমন একজনকে যে তাকে নিঃশর্তভাবে ভালোবাসে। আরেকটা প্রশ্ন মনে আসে, তা হলো স্মৃতি ফিরে পাওয়ার পর সেই মানুষটার ঋতুর প্রতি আচরণ কেমন হবে? সে কি তার নতুন পরিচয়ের ভারে ঋতুর সাথে কাটানো সেই সরল নিষ্কলুষ সম্পর্কের কথা ভুলে যাবে, নাকি সে বুঝতে পারবে যে এই সম্পর্কটাই তার জীবনের সবচেয়ে মূল্যবান প্রাপ্তি? এই প্রশ্নের উত্তরের উপরই নির্ভর করছে গল্পের চূড়ান্ত পরিণতি কতটা আবেগময় হবে। শেষ করার আগে বলতে চাই, এই ধরনের গল্প আমাদের এই বার্তা দেয় যে জীবনে যা হারিয়ে যায় তার জন্য শোক করার পাশাপাশি নতুন যা কিছু পাওয়া যায় তার মূল্য দেওয়াটাও সমান জরুরি। সেই মানুষটার জীবনের এই জটিল যাত্রা আমাদের শেখায় যে পরিচয় হারিয়ে যাওয়া মানেই সব কিছু হারিয়ে যাওয়া না, বরং এটা কখনো কখনো নিজের আসল সত্তাকে নতুন করে চেনার একটা সুযোগও হতে পারে। একটু ভাবি সমাজের দ্বৈত মানদণ্ড নিয়েও। যতক্ষণ পর্যন্ত সেই মানুষটা একজন সাধারণ কাজের মানুষ হিসেবে পরিচিত ছিল, ততক্ষণ পর্যন্ত সমাজ তাকে তুচ্ছ চোখে দেখেছে, কিন্তু যখনই তার পেছনের ক্ষমতার আভাস পাওয়া গেল, তখনই সবার আচরণ বদলে গেল। এই দ্বৈত মানদণ্ডই আসলে আমাদের সমাজের একটা কঠিন বাস্তবতা। আমরা মানুষকে তার প্রকৃত গুণ দিয়ে না, বরং তার বাহ্যিক পরিচয় দিয়ে বিচার করি। এই গল্প আমাদের সেই আয়নার সামনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমরা নিজেদের এই প্রবণতাটাও চিনতে পারি। আরেকটা বিষয় নিয়ে ভাবা দরকার, তা হলো এই গল্পে দেখানো নীরব যন্ত্রণার শক্তি। সেই সাধারণ মানুষটা যখন নিজের অতীতের ভয়াবহ সত্যি শুনছিল, তখন তার প্রতিক্রিয়া ছিল অনেকটা নীরব বিস্ময় আর অন্তর্গত কষ্টের মিশ্রণ। এই ধরনের নীরব যন্ত্রণা অনেক সময় উচ্চস্বরে কান্নার চেয়েও বেশি শক্তিশালী হয়ে ওঠে, কারণ এটা দর্শকদের কল্পনায় সেই কষ্টের গভীরতা নিজের মতো করে অনুভব করার সুযোগ দেয়। শেষে বলতে চাই, এই গল্পের প্রতিটা চরিত্রই যেন আমাদের জীবনের কোনো না কোনো অধ্যায়ের প্রতিচ্ছবি। কেউ হারিয়েছে নিজের পরিচয়, কেউ হারিয়েছে ভালোবাসার মানুষকে, কেউ বহন করছে অতীতের অপরাধবোধ। আর এই সব কিছুর মাঝেও একটা জিনিস অটুট আছে, তা হলো মানবিকতা আর ভালোবাসার প্রতি বিশ্বাস। এই বিশ্বাসই আমাদের বারবার এই গল্পের কাছে ফিরিয়ে আনে। আরেকটা কথা না বললেই না, তা হলো এই গল্পে দেখানো প্রজন্মের ব্যবধান। শাশুড়ির চিন্তাভাবনা আর ঋতুর ভাইয়ের চিন্তাভাবনার মধ্যে একটা স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়। শাশুড়ি যেখানে ক্ষমা আর ধৈর্যের কথা বলেন, সেখানে তরুণ প্রজন্মের প্রতিনিধিত্বকারী ঋতুর ভাই ভয় আর হিসেবি সিদ্ধান্তের মধ্যে আটকে থাকে। এই প্রজন্মগত দৃষ্টিভঙ্গির পার্থক্য গল্পে একটা বাস্তবসম্মত মাত্রা যোগ করেছে, কারণ বাস্তব জীবনেও আমরা প্রায়ই দেখি বয়স্ক আর তরুণ প্রজন্মের মধ্যে সংকট মোকাবিলার পদ্ধতিতে ভিন্নতা থাকে। সবশেষে বলতে চাই, এই নাটকটা যেভাবে একটা সাধারণ প্রতিশোধ আর প্রেমের গল্পকে মানবিক মূল্যবোধের একটা গভীর অন্বেষণে রূপান্তরিত করেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। প্রতিটা দৃশ্য, প্রতিটা সংলাপ, প্রতিটা নীরবতাও যেন একটা গল্প বলছে। আর এই বহুস্তরীয় বর্ণনাই দর্শকদের বারবার এই নাটকের কাছে টেনে আনে। আরও একটা কথা যোগ করি,
তা হলো এই গল্পে দেখানো বিশ্বাস পুনর্গঠনের প্রক্রিয়া। ফাতেমা যখন শাশুড়ির সামনে নিজের ভুল স্বীকার করছিল, তখন সেটা শুধু একটা ক্ষমা চাওয়ার দৃশ্য না, বরং এটা একটা ভাঙা সম্পর্ক নতুন করে গড়ে তোলার শুরু। এই ধরনের পুনর্গঠন সহজ না, সময় লাগে, ধৈর্য লাগে, কিন্তু এই প্রক্রিয়াটাই দেখায় যে কোনো সম্পর্ক যতই ভেঙে পড়ুক না কেন, আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে আবার সুস্থ হয়ে উঠতে পারে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, যদি সেই মানুষটাকে বেছে নিতে হয় তার পুরনো কোটিপতি জীবন আর ঋতুর সাথে তার বর্তমান সাধারণ জীবনের মধ্যে, তাহলে সে কোনটা বেছে নেবে? আপনাদের মতামত কমেন্টে জানান।